হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এস এম এক্সক্লুসিভ। আজকে আমরা যে বিষয় নিয়ে জানব সেটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম ক্লাস টেনেও রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের সিলেবাসেও যেমন রয়েছে ঠিক একইভাবে রয়েছে 11 ক্লাসের সিলেবাসেও। ফলে আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করব, যেটাতে আমরা দুটো ক্লাসেই ছেলেমেয়েরাই যাতে এটাতে উপকৃত হতে পারে। ক্রোমোজোম কে আবিষ্কার করেছিলেন, ক্রোমোজোম কি বিষয়টা, ক্রোমোজোমের সংখ্যা অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন জীবেদের দেহে যে ক্রোমোজোম কত সংখ্যায় ক্রোমোজোম থাকে সেগুলো সম্পর্কে আমরা জানব। ক্রোমোজোমের ভৌত গঠন সম্পর্কে আমরা জানব, ক্রোমোজোমের বিভিন্ন রকম প্রকারভেদ সেগুলো সম্পর্কে আমরা জানব, এবং ক্রোমোজোম আমাদের দেহে কী কাজ করে সেগুলো সম্পর্কেও আমরা বিস্তারিত জানব। এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেলটিকে। সবার প্রথমে ক্রোমোজোম অবস্থান, ক্রোমোজোম কোথায় থাকে। প্রোক্যারিওটিক কোষের বা ইউক্যারিওটিক কোষে যদি আমরা দেখি, প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোম বা নিউক্লিয় বস্তু সেটা সাইটোপ্লাজমের মধ্যে নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ যেহেতু নিউক্লিয়াস থাকে না। কিন্তু সাধারণত ইউক্যারিওটিক কোষেদের ক্ষেত্রে এই নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালিকা বা যে ক্রোমাটিন জালিকাগুলো আছে, সেই ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকাগুলোই কোষ বিভাজনের প্রাককালে অর্থাৎ কোষ বিভাজনের আগে এই নিউক্লিয় জালিকাগুলি কুণ্ডলীকৃত হয়, অর্থাৎ তারা পরস্পরের কাছে আসে। এই নিউক্লিয় জালিকাগুলি কুণ্ডলীকৃত হয়ে তারা একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে, অর্থাৎ ক্রোমোজোমের অবস্থান নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমাটিন জালিকাগুলোই একসঙ্গে সংঘবদ্ধ হয়ে ক্রোমোজোম তৈরি করে। ক্রোমোজোম শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেছিলেন? ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার 1888 খ্রিস্টাব্দে। 1888 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াল্ডেয়ার সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেছিলেন, অর্থাৎ বিজ্ঞানী ওয়াল্ডেয়ার 1888 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেছিলেন। এই ক্রোমোজোম শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছিল বা কোথা থেকে এসছে? দুটি গ্রিক শব্দ ক্রোমা এবং সোমা, অর্থাৎ গ্রিক শব্দ থেকে এর উৎপত্তি। একটা শব্দ হচ্ছে ক্রোমা, যার অর্থ হচ্ছে বর্ণ বা রং, এবং সোমা অর্থাৎ যার অর্থ হচ্ছে দেহ। অর্থাৎ ক্রোমা এবং সোমা এই দুটো শব্দকে একসঙ্গে জুড়ে তৈরি হচ্ছে ক্রোমোজোম। অর্থাৎ আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে যে রঞ্জীকৃত বা রঞ্জনযুক্ত বা রঞ্জিত যে অংশটি আমাদের বংশগত বৈশিষ্ট্যকে প্রদান করে বা বহন করে নিয়ে যায়, এবং যারা নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত তাদেরকেই আমরা কিন্তু প্রকৃতপক্ষে ক্রোমোজোম বলি। এরপরে আমরা দেখে নেব যে ক্রোমোজোমের সংখ্যা প্রতিটি প্রজাতির জীবদেহে কিন্তু নির্দিষ্ট। অর্থাৎ মানুষ যদি একটা প্রজাতি হয় তাহলে মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ পৃথিবীতে যত মানুষই আছে সবার দেহের কিন্তু ক্রোমোজোম সংখ্যা একই, অর্থাৎ দেহের প্রত্যেকটি কোষে ক্রোমোজোম সংখ্যাও কিন্তু একই। সাধারণত এই নাম্বারটা আমরা প্রত্যেকেই জানি, এই নাম্বারটা হচ্ছে 2n = 46। অর্থাৎ প্রত্যেকটি প্রজাতির দেহেই কিন্তু এই ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ এই কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু প্রজাতিরও পরিবর্তন হয়ে যায়। হ্যাপ্লয়েড সংখ্যা, অর্থাৎ একটা প্রজাতির ক্ষেত্রে হ্যাপ্লয়েড সংখ্যা, ডিপ্লয়েড সংখ্যা, যাকে আমরা n এবং 2n দ্বারা প্রকাশ করি। হ্যাপ্লয়েড সংখ্যা বলতে কি বোঝায়? যে কোনো একটা নির্দিষ্ট প্রজাতির দেহে কত ধরনের ক্রোমোজোম আছে, সেটাই হচ্ছে ওই প্রজাতির প্রাণীদের বা ওই প্রজাতির জীবেদের হ্যাপ্লয়েড সংখ্যা। আমি যদি উদাহরণ হিসেবে বলি যে একটি জুতোর দোকানে 25 রকমের জুতো আছে, তাহলে এটা হচ্ছে তার হ্যাপ্লয়েড সংখ্যা। এবার প্রত্যেকটি জুতো কটা করে আছে? প্রত্যেকটা জুতো পেয়ার করে আছে, অর্থাৎ ডান পা এবং বাঁ পা, অর্থাৎ দুটো করে আছে। এইটাকে বলা হচ্ছে টোটাল নাম্বার অফ। তাহলে ওই দোকানে মোট কতগুলো জুতো আছে? 25 × 2 অর্থাৎ 50টা। তাহলে টোটাল কত সংখ্যক জুতো আছে সেটাই হচ্ছে, বা কোনো প্রজাতির জীবেদের দেহে মোট কত সংখ্যক ক্রোমোজোম আছে সেটাই হচ্ছে তার ডিপ্লয়েড সংখ্যা। সাধারণত হ্যাপ্লয়েড সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যা। এবার যদি
n ইন্টু 2 প্রত্যেকটি ক্রোমোজোম পেয়ার করে থাকে, অর্থাৎ একে অপরের সমসমস্ত ক্রোমোজোম রক্ষে থাকে, অর্থাৎ আমাদের প্রত্যেকটি প্রজাতির জীবেদের ক্ষেত্রে দুটো করে ক্রোমোজোম থাকে, তাহলে 2n সমান, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে 2n, অর্থাৎ টোটাল নাম্বার অফ ক্রোমোজোম বা মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, সেটাকে আমরা বলি ডিপ্লয়েড সংখ্যা, ডিপ্লয়েড সংখ্যা। অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যা এবং ডিপ্লয়েড সংখ্যা। হ্যাপ্লয়েড সংখ্যা যেমন এবার যদি আমরা মানুষের ক্ষেত্রে বলি তাহলে মানুষের হ্যাপ্লয়েড সংখ্যা কত? 23। তাহলে মোট কতটা ক্রোমোজোম আছে? অর্থাৎ 2 ইন্টু n সমান সমান 2 ইন্টু 23 সমান সমান মোট 46টি ক্রোমোজোম আছে। অর্থাৎ মানুষের ডিপ্লয়েড নাম্বার হচ্ছে 46, হ্যাপ্লয়েড নাম্বার হচ্ছে 23। অর্থাৎ আমাদের দেহে 23 রকমের ক্রোমোজোম আছে, প্রত্যেকে দুটো করে আছে, তাই টোটাল নাম্বার অফ ক্রোমোজোম হচ্ছে 46। তাহলে হ্যাপ্লয়েড সংখ্যা এবং ডিপ্লয়েড সংখ্যা, মানুষের ক্ষেত্রে হ্যাপ্লয়েড সংখ্যাকে অর্থাৎ আমাদের প্রত্যেকটি কোষের মধ্যে 23 ধরনের ক্রোমোজোম আছে, প্রত্যেকটি ক্রোমোজোম ডবল ডবল করে আছে বা দুটো দুটো করে আছে বা একে অপরের সমস্ত ক্রোমোজোম রূপে আছে, তাই আমাদের মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, অর্থাৎ 2n সংখ্যক বা ডিপ্লয়েড সংখ্যা হচ্ছে 46। এরপরে আমরা চলে আসবো একটি ক্রোমোজোমের গঠন। একটি ক্রোমোজোমের গঠনে আমরা যে যে অংশগুলো দেখতে পাই সেগুলো আমি ছবির মাধ্যমে দেখে নেব। একটি ক্রোমোজোমের গঠনে যদি আমরা দেখি তাহলে এর মধ্যে একটি ক্রোমোজোমের গঠনটা যদি আমি ছবি আঁকি তাহলে একটি ক্রোমোজোমের গঠনটা এইরকমভাবে আমরা ছবিটা এঁকে নিতে পারি যে একটি ক্রোমোজোমের গঠনে এরকম একটি অংশ রয়েছে, একটি খাঁজ, এই একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা অর্থাৎ ক্রোমোজোমের বাইরের অংশ এটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে, যাকে বলা হয় পেলিকল। অর্থাৎ ক্রোমোজোমটা যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় পেলিকল। ক্রোমোজোমের মধ্যে দুটো খাঁজ অংশ দেখতে পাওয়া যায়, এই একটি খাঁজ যেটাকে বলা হয় মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ, মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ। মুখ্য খাঁজ ছাড়াও আরেকটি খাঁজ দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় গৌণ খাঁজ। এই মুখ্য খাঁজ অংশের মধ্যে এরকম একটি গোলাকার একটি অংশ দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয়, যার দ্বারা ক্রোমোজোমের ক্রোমাটিড বাহু দুটো যুক্ত থাকে, একে বলা হয় সেন্ট্রোমিয়ার। এবং ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমের যে বাহু দুটো দেখতে পাওয়া যায়, এই একটা এবং এই একটা, একে বলা হয় ক্রোমাটিড বাহু। এই ক্রোমাটিড বাহু দুটি সেন্ট্রোমিয়ার অংশের দ্বারা পরস্পরের যুক্ত থাকে। এই সেন্ট্রোমিয়ার অংশের মধ্যে এইরকম দুটো চাকতির মতো অংশ দেখতে পাওয়া যায়, যে চাকতির সাহায্যে ক্রোমাটিড বাহুর মধ্যে থাকা ক্রোমোনিমাগুলো যুক্ত থাকে, তাকে বলা হয় কাইনোটোকোর। একে বলা হয় কাইনোটোকোর। ক্রোমোজোমের মধ্যে এই কাইনোটোকোর অংশের সঙ্গে এইরকম একটি প্যাঁচানো অংশ, এরকম অসংখ্য এরকম প্যাঁচানো অংশ এরকম যুক্ত থাকে, এরকম প্যাঁচানো অংশের মতো এরকম যুক্ত থাকতে দেখা যায়, যেগুলোকে বলা হয় ক্রোমোনিমা। এবং এই ক্রোমোনিমার মধ্যে এইরকম কতগুলো ছোট ছোট পুঁতির মতো অংশ দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। এবং ক্রোমোজোমের যে ক্রোমাটিড বাহু তার যে প্রান্তদ্বয়, সেই প্রান্তদ্বয়কে বলা হয় টেলোমিয়ার। কিছু কিছু ক্রোমোজোমের ক্ষেত্রে তার শেষ প্রান্ত অর্থাৎ টেলোমিয়ারের শেষ প্রান্তটা এরকম বাল্বের মতো ফোলা দেখতে পাওয়া যায়। সব ক্রোমোজোমে কিন্তু দেখা যায় না, কিছু কিছু ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোমের ক্রোমাটিড বাহুর শেষ প্রান্তটা এরকম বাল্বের মতো ফোলা দেখতে পাওয়া যায়, একে বলা হয় স্যাটেলাইট। এবার যে সমস্ত ক্রোমোজোমে এই স্যাটেলাইট দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা বলি স্যাট ক্রোমোজোম। কখনো কখনো ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশের মধ্যে নিউক্লিওলাস অংশটি, অর্থাৎ এটি হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস অংশটি ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়, তাই নিউক্লিওলাস সহ ক্রোমোজোমের এই গৌণ খাঁজ অংশটিকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার। তাহলে অর্থাৎ একটি ক্রোমোজোমের মধ্যে আমরা যে যে অংশগুলো দেখলাম সেগুলো কি আমি আরেকবার বলছি। ক্রোমোজোমের
বাইরে একটি আবরণ দেখতে পাওয়া যায় যাকে বলা হয় পেলিকল। ক্রোমোজোমের দুটো খাঁজ অংশ দেখতে পাওয়া যায়, একটিকে বলা হয় মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ, যা যে খাঁজের মধ্যে বা যে খাঁজ অংশের সঙ্গে সেন্ট্রোমিয়ার অংশটি যুক্ত থাকে, যার দ্বারা ক্রোমোজোমের ক্রোমাটিড বাহু দুটো পরস্পর যুক্ত থাকে। অর্থাৎ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের পাশে বা মুখ্য খাঁজের দুপাশ প্রান্তে অবস্থিত ক্রোমোজোমের যে বাহু, সেই দুটোকে আমরা বলি ক্রোমাটিড বাহু। এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশের মধ্যে এরকম দুটো চাকতির মতো অংশ দেখতে পাওয়া যায়, যার দ্বারা সাহায্যে এই ক্রোমোনিমাগুলো পরস্পর যুক্ত থাকে, তাকে আমরা বলি কাইনোটোকোর। এই কাইনোটোকোরের সঙ্গে এরকম প্যাঁচানো কতগুলো সূত্রাকার অংশ দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হয় ক্রোমোনিমা। এই ক্রোমোনিমার মধ্যে কতগুলো এরকম বাল্বের মতো ফোলা অংশ দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হয় ক্রোমোমিয়া। এবং ক্রোমোজোমের যে খাঁজ অংশের সঙ্গে নিউক্লিওলাস যুক্ত থাকে তাকে আমরা বলি গৌণ খাঁজ। এই গৌণ খাঁজ নিউক্লিয়াস সহ গৌণ খাঁজ অংশটিকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার। এবং ক্রোমোজোমের যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তকে বলা হয় বা প্রান্তদেশকে বলা হয় টেলোমিয়ার। কিছু কিছু ক্রোমোজোমের প্রান্তদেশটা এরকম বাল্বের মতো ফোলা হয়, যাকে আমরা বলি স্যাটেলাইট। যে সমস্ত ক্রোমোজোমের স্যাটেলাইট দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা বলি স্যাট ক্রোমোজোম। অর্থাৎ এটা গেল ক্রোমোজোমের একটি গঠন। অর্থাৎ ক্রোমোজোমের গঠনটা মধ্যে কী কী অংশগুলো দেখতে পাওয়া যায়, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ছোট প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। এরপরে আমরা দেখে নেব ক্রোমোজোমের প্রকারভেদ, অর্থাৎ ক্রোমোজোমকে কীভাবে ভাগ করা হয়েছে। ক্রোমোজোমকে বিভিন্নভাবে বা বিভিন্ন দিক থেকে কিন্তু ক্রোমোজোমকে ভাগ করা হয়েছে, তার কাজ অনুসারে, তার মধ্যে অবস্থিত সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে, তার মধ্যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করে সেটার উপরে ভিত্তি করে, ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে এবং ক্রোমোজোম কি কাজ করে সেটার উপরে ভিত্তি করে। অর্থাৎ ক্রোমোজোমের প্রকারভেদ আমরা এবার একটা একটা করে ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ কাজ অনুসারে ভাগ করা হয়েছে। সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে ভাগ করা হয়েছে, আর সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে। এবারে কাজ অনুসারে ক্রোমোজোমকে ভাগ করা হয়েছে অটোজোম এবং অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। অটোজোম কাদের বলা হয়? আমাদের দেহে অবস্থিত যে ক্রোমোজোমগুলো আমাদের বিভিন্ন দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলি অটোজোম। অর্থাৎ আমাদের দেহের কোষের মধ্যে অবস্থিত যে ক্রোমোজোমগুলো আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের চুলের বর্ণ, চোখের রং, হাতের দৈর্ঘ্য, রং থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে দেহজ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমগুলোকে আমরা বলি অটোজোম। অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম কাকে বলা হয়? আমাদের ক্রোমোজোমের মধ্যে অবস্থিত যে ক্রোমোজোমগুলো আমাদের লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ সেই শিশুটা বালক শিশু হবে কি বালিকা শিশু হবে সেটা নির্ধারণ করছে এবং জননগত বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করছে, তাদেরকে আমরা বলি অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে ক্রোমোজোমকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। কি একটা হচ্ছে অ্যাসেন্ট্রিক, মোনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক এবং পলিসেন্ট্রিক। অর্থাৎ ক্রোমোজোমে যদি কোনো সেন্ট্রোমিয়ার অংশ দেখতে না পাওয়া যায় তখন তাদেরকে আমরা বলি অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোমে যদি কোনো সেন্ট্রোমিয়ার না থাকে তখন তাকে আমরা বলি অ্যাসেন্ট্রিক। মোনোসেন্ট্রিক মানে ক্রোমোজোমে যদি এরকম একটি সেন্ট্রোমিয়ার দেখতে পাওয়া যায় তখন তাকে আমরা বলি মোনোসেন্ট্রিক। ক্রোমোজোমে যদি এরকম দুটি সেন্ট্রোমিয়ার দেখতে পাওয়া যায় তখন সেই রকম ক্রোমোজোমকে আমরা বলি হচ্ছে ডাইসেন্ট্রিক। এবার যদি ক্রোমোজোমে দুটোর বেশি সেন্ট্রোমিয়ার দেখতে পাওয়া যায় তখন তাকে আমরা বলি পলিসেন্ট্রিক ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে যদি একটাও না থাকে তখন তাকে আমরা বলি অ্যাসেন্ট্রিক, যদি একটা থাকে মোনোসেন্ট্রিক, যদি ক্রোমোজোমে দুটো সেন্ট্রোমিয়ার থাকে তখন তাকে আমরা বলি ডাইসেন্ট্রিক, দুটোর বেশি থাকলে তখন তাকে আমরা বলি পলিসেন্ট্রিক। এরপরে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান, এই অবস্থান অনুসারে ক্রোমোজোমকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে একটা হচ্ছে
একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, একটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, একটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর একটা হচ্ছে টেলোসেন্ট্রিক। অর্থাৎ মেটাসেন্ট্রিক, যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের মোটামুটি মাঝখানে থাকে তখন তাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। অর্থাৎ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থানটা যদি ক্রোমোজোমের একেবারে মাঝামাঝি অংশে থাকে তখন তাকে আমরা বলি, অর্থাৎ ক্রোমোজোমের যে ক্রোমাটিড বাহু দুটো তারা যদি দৈর্ঘ্যে পরস্পর সমান হয় তখন তাদের আমরা বলি মেটাসেন্ট্রিক। মেটাফেজ কোষ বিভাজন দশায় এই ক্রোমোজোমগুলোকে ভি আকৃতি বিশিষ্ট দেখায়। অর্থাৎ যেহেতু ক্রোমোজোমের দুটো বাহু সমান তাই এদেরকে ভি আকৃতি বিশিষ্ট দেখায়। সাবমেটাসেন্ট্রিক, যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে মাঝখানের থেকে একটু সাইডে থাকে, অর্থাৎ একেবারে মাঝখানে না থেকে তার মাঝখানের একটু এদিক ওদিক থাকে, তখন তাকে আমরা বলি সাবমেটাসেন্ট্রিক। কোষ বিভাজনকালে এই সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলোকে ইংরাজি এল অক্ষরের মতো দেখায়, যাতে একটা বাহু একটু বড় একটা বাহু একটু ছোট। অ্যাক্রোসেন্ট্রিক, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যদি ক্রোমোজোমের একেবারে প্রান্তদেশে না থেকে প্রান্তদেশের একটু ভেতরের দিকে থাকে তখন তাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক। মেটাফেজ কোষ বিভাজনকালে এই ক্রোমোজোমগুলোকে ইংরাজি জে অক্ষরের মতো দেখায়, অর্থাৎ ইংরাজি জে অক্ষরের মতো দেখে, যেখানে একটি বাহু বেশ লম্বা এবং একটি বাহু বেশ ছোট। আর টেলোসেন্ট্রিক মানে যদি সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের একেবারে প্রান্ত দেশে অবস্থান করে তখন তাকে আমরা বলি টেলোসেন্ট্রিক। মেটাফেজ ক্রোমোজোম দশায় এটিকে ইংরাজি আই অক্ষরের মতো দেখতে লাগে। অর্থাৎ এগুলো কিন্তু ক্রোমোজোমের আকৃতি, অর্থাৎ ভি আকৃতি বিশিষ্ট, এল আকৃতি বিশিষ্ট, জে আকৃতি বিশিষ্ট এবং আই আকৃতি বিশিষ্ট, এবং সেগুলো কিসের উপরে নির্ভর করে, তাদের মধ্যে সেন্ট্রোমিয়ারটি কোথায় অবস্থান করছে। যদি একেবারে মাঝখানে হয় তখন তাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক, যদি মাঝখানের থেকে কাছাকাছি হয় তখন সাবমেটাসেন্ট্রিক, যদি একেবারে প্রান্ত দেশে একটু ভেতরের দিকে হয় তখন তাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক, যেটাকে জে আকৃতি বিশিষ্ট লাগে, এবং যদি একেবারে প্রান্ত দেশে অর্থাৎ টেলোমিয়ার অংশ অবস্থান করে তখন তাকে আমরা বলি টেলোসেন্ট্রিক। তাহলে ক্রোমোজোমের আমরা কিন্তু বিভিন্ন রকম প্রকারভেদ সম্পর্কে জানলাম। এরপরে আমাদের ক্রোমোজোমের কাজ। ক্রোমোজোম কি কি কাজ করে? ক্রোমোজোম আমাদের প্রধান কাজগুলি করে, অর্থাৎ আমাদের কোষের মধ্যে যে বংশগত বৈশিষ্ট্য সেই বংশগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে। এই ক্রোমোজোমের মধ্যেই থাকে ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোম কিন্তু ডিএনএ নিয়ে গঠিত। আবার এই ডিএনএর মধ্যেই থাকে জিন, যারা আমাদের বিভিন্ন কাজ বা বিভিন্ন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এই জিন বা ডিএনএ বা ক্রোমোজোম তারা কিন্তু একই প্রকারের বস্তু। ক্রোমোজোম আমাদের বংশগতির বৈশিষ্ট্যগুলোকে একটি জেনারেশন থেকে আরেকটি জেনারেশনের মধ্যে বহন করে নিয়ে আসে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমোজোম বা ডিএনএ সেই ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যেমন ক্রোমোজোমের সংখ্যা বা কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে, ঠিক একইভাবে আমাদের দেহে বিভিন্ন প্রোটিন উৎপাদন প্রক্রিয়া বা প্রোটিন তৈরিকেও নিয়ন্ত্রণ করে। এই ক্রোমোজোম থেকেই বিভিন্ন প্রকারের আরএনএ তৈরি হয়, যেগুলো আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং কোষের মধ্যে বার্তা বহন করে নিয়ে আসে। এই ক্রোমোজোম আমাদের কোষের সমস্ত কাজ যেমন নিয়ন্ত্রণ করে, সঙ্গে সঙ্গে আমাদের জীবেদেরও সমস্ত ধরনের কাজ নিয়ন্ত্রণে কিন্তু ক্রোমোজোম বিশেষ ভূমিকা পালন করে। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্রোমোজোম সম্পর্কে জানলাম। ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের আকৃতি, ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের গঠন, এগুলো সম্পর্কে আমরা আজকে জানলাম এই ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।